লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। বৃহত্তর চক্রান্তের বড়ে খালেদ চক্র। জেনারেল জিয়া নিজের অজান্তেই সতর্ক ঘণ্টা বাজিয়ে দিলেন। লোকটা ধুরন্ধর ঠগ, ভিতরে গিয়ে আপনারা আমাদের কর্তব্য পালন করুন, তদন্তের রিপোর্টটা আমাকে দেখাবেন। বৃহত্তর চক্রান্তের বড়ে খালেদ চক্র। ব্রিগেডিয়ার খালেদ এবং তাদের দোসররা বৃহত্তর চক্রান্ত বড়ে হিসেবে শুধুমাত্র ব্যবহৃত হচ্ছিল। গোয়েন্দা রিপোর্ট থেকে বোঝা যাচ্ছিল তাজউদ্দিন আহমেদ পরবর্তী সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিলেন। গোয়েন্দা রিপোর্টগুলো থেকে পরিষ্কার হয়ে উঠেছিল এই চক্রান্ত হাত রয়েছে বাকশালীদের একটি চক্র এবং তাদের সার্বিকভাবে মদত যোগাচ্ছিল প্রতিবেশী রাষ্ট্র ভারত ও সোভিয়েত ইউনিয়ন। তাদের রিপোর্ট অনুযায়ী ভারত এবং সোভিয়েত ইউনিয়ন চেষ্টা চালাচ্ছে আর্মির মধ্যে কিছু লোকের মাধ্যমে একটা প্রতি বিপ্লবী ঘটনা ঘটিয়ে জাতীয় পর্যায়ে বিভক্তি সৃষ্টি করে দেশকে রক্তক্ষয়ী গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়ে ২৫ বছরের আওতায় বাংলাদেশে সরাসরিভাবে হস্তক্ষেপ করে জনাব তাজউদ্দিনের নেতৃত্বে একটি অনুগত সরকার গঠন করে বাংলাদেশকে আবার একটি করদ রাজ্যে পরিণত করা। রিপোর্ট থেকে আরও জানা গেল এই নীল নকশা বাস্তবায়নে ভারতীয় সংস্থা র এর বাংলাদেশে অবস্থিত ভারতীয় ও সোভিয়েত ইউনিয়ন দূতাবাস যৌথভাবে অধিক মাত্রায় তৎপর রয়েছে। তাদের পরামর্শে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের ভাই সাবেক সংসদ বাকশাল নেতা জনাব রাশেদ মোশাররফ সংশ্লিষ্ট মহল এবং ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের মধ্যে যোগাযোগ রক্ষা করার দায়িত্ব গ্রহণ করেছিলেন। এই চক্রান্তের সম্পর্কে পরবর্তীকালে জনাব এনায়েতুল্লাহ খানের পত্রিকা সাপ্তাহিক হলিডেতে এক বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হয়। বাংলাদেশ দ্য আনফিনিশড রেভলিউশন গ্রন্থে জনাব লিপসুলজ লিখেছেন, রয়টার সংবাদদাতা জনাব আতিকুল আলমের হাতে ভারতীয় হাইকমিশনার জনাব সমর সেনের কাছে অভ্যুত্থান বিষয়ক জনাব তাজউদ্দিনের স্বহস্তে লিখিত একটি চিঠি পৌঁছেছিল। জনাব জিল্লুর রহমান খান লিডারশিপ ক্রাইসিস ইন বাংলাদেশ গ্রন্থে লিখেছেন, খালেদ মোশাররফের অভ্যুত্থানের বিষয়ে জেলে ৪ নেতা অবহিত ছিলেন। এটা ছিল একটি মুজিবপন্থী পাল্টা অভ্যুত্থান, কারণ ৪ নেতা বীর দর্পে জেল থেকে বের হয়ে এসে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিলেন। জেনারেল জিয়া নিজের অজান্তেই সতর্ক ঘণ্টা বাজিয়ে দিলেন। ৩৬ জনের মধ্যে মাত্র ২ জন কর্নেল রউফ এবং কর্নেল মালেকের অব্যাহতি ফাইল সই করিয়ে নিলেন তিনি প্রেসিডেন্টের কাছ থেকে। একই সাথে মুজিব আমলে অন্যায়ভাবে চাকুরিচ্যুত অফিসারদের পুনর্বহলের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য জেনারেল জিয়াকে অনুরোধ জানানো হলো। এর কয়েকদিন পরেই আমরা আবার চাকুরিতে পুনর্বহাল হই। এতে করে সেনাবাহিনীতে বিপ্লবের সপক্ষে শক্তি বৃদ্ধি পায়। জেনারেল জিয়ার হাতেও এতে করে তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হয়ে ওঠে। জেনারেল জিয়া অবিলম্বে আমাদের সবাইকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটগুলোতে নিয়োগ করার উদ্যোগ গ্রহণ করেন। আমাদের সেনাবাহিনীতে পুনর্বাসনের ফলে ব্রিগেডিয়ার খালেদ ও তার সমর্থকরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তারা বুঝতে পারেন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ইউনিটগুলো আমাদের নিয়ন্ত্রণে চলে আসলে তাদের কোনো ষড়যন্ত্রই কার্যকরী করা সম্ভব হবে না। তারা এটাও বুঝতে পারেন যে তাদের দিন ফুরিয়ে এসেছে, তাই তারা অস্থির হয়ে উঠলেন মরণ কামড় দেবার জন্য। ওই সময়ে একদিন জেনারেল জিয়া প্রেসিডেন্ট মোশতাকের কাছ থেকে কর্নেল রউফ শেখ মুজিবের আমলে তার বিশেষ আস্থাভাজন সেনাবাহিনীর গোয়েন্দা প্রধান এবং কর্নেল মালেকের চাকরিচ্যুতির ফাইল সই করিয়ে নিয়ে সেনাবাহিনী থেকে তাদের অবসর প্রদানের আদেশ জারি করেন। ব্যাপারটা জানতে পেরে আমি শঙ্কিত হয়ে পড়লাম। ছুটে গেলাম জেনারেল জিয়ার কাছে। স্যার, এটা আপনি কি করেছেন? কথা ছিল ৩৬ জনকে একই সাথে অবসর গ্রহণ করা হবে, সেটা না করে মাত্র ২ জনকে অবসর প্রদান করে বাকি ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিলেন আপনি। এটা কি ঠিক হলো? জবাবে জেনারেল জিয়া আমাকে বললেন, ডোন্ট ওয়ারি, লেট মি মুভ স্টেপ বাই স্টেপ, থিংস উড বি অল রাইট, লেট মি হ্যান্ডেল দ্য অ্যাফেয়ার্স ইন মাই ওন ওয়ে। একটি আশ্চর্যজনক ঘটনা। একটি তরুণ প্রতারক আমার নাম ভাঙিয়ে ফায়দা লোটার চেষ্টা করে। একদিন রাতে ক্যাবিনেট মিটিং শেষ হবার পর মন্ত্রী মহোদয়গণ বঙ্গভবনের করিডোরে বেরিয়ে এসেছেন। হঠাৎ মন্ত্রী জনাব রিয়াজউদ্দিন আহমেদ ভোলা মিয়া আমাকে একটু ডেকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ফিসফিস করে বললেন, ডালিম, তোমার পাঠানো লোকটার কাজটা করে দিয়েছে। কালই পারমিটটা ইস্যু করে দেবার জন্য সেক্রেটারি সাহেবকে অর্ডার দিয়েছি। আমি আকাশ থেকে পড়লাম, চাচা, আমি তো কোনো লোক পাঠাইনি আপনার কাছে।
ব্যাপারটা একটু খুলে বলুন তো। আমার জবাবে তিনি একটু বিব্রত হলেন। বললেন, এক যুবক সকালে আমার অফিসে এসে বলল তুমি তাকে পাঠিয়েছ অনুরোধ জানিয়ে তাকে যাতে 50 লক্ষ টাকার একটা কাঠের পারমিট দিয়ে দেয়া হয় যত শীঘ্র সম্ভব। সব শুনে আমি থ হয়ে গেলাম। কি সাংঘাতিক ব্যাপার, আমাকে বেচার চেষ্টা করছে কেউ। লোকটা কে জানার একটা কৌতূহল হলো। বললাম, এক কাজ করেন চাচা, আগামীকাল লোকটা যখন পারমিটটা নিতে আসবে তখন আপনি আমাকে জানাবেন। আমি আসবো দেখার জন্য লোকটা কে। আপনি আমার পরিচয় দেবেন আপনার দূর সম্পর্কের কোনো আত্মীয় বলে। বাকিটা ঘটনাস্থলেই দেখবেন কি হয়। পরদিন সকালে যুবক পৌঁছে মাত্র আমি ফোন পেলাম। আমি কয়েকজন আইবির লোক সঙ্গে করে উপস্থিত হলাম মন্ত্রী সাহেবের দফতরে। চেম্বারে ঢুকে দেখি এক কেতাদুরস্ত তরুণ চাচার মুখোমুখি বসে চা খাচ্ছে। আমি সালাম জানিয়ে বসলাম যুবকের পাশেই। যুবকটি আমার পরিচিত নয়। চাচাকে উদ্দেশ্য করে বললাম, স্যার, আপনি বলেছিলেন আজ আসতে আমার ছোট ভাই এর আর্মিতে অফিসার র্যাঙ্কে ভর্তির ব্যাপারে। আপনি বলেছিলেন মেজর ডালিমের খুব ঘনিষ্ঠ কেউ আসবে আজ, যার মাধ্যমে কাজটা করিয়ে দেবার চেষ্টা করবেন আপনি। আমার কথার ধরন বুঝে নিয়ে মিনিস্টার সাহেব হাসলেন। হ্যাঁ, এই ভদ্রলোক সে ব্যক্তি বলেই আমাকে তার দুঃসম্পর্কের আত্মীয় বলে পরিচয় করিয়ে অনুরোধ জানালেন। ভাই সাহেব, এর ছোট ভাই কমিশন র্যাঙ্কের জন্য আইএসসির অপেক্ষায় আছে। বুঝতেই তো পারেন এদেশে সুপারিশ ছাড়া কিছুই হয় না। আপনি মেজর সাহেবের খাস লোক, তাই অনুরোধ জানাচ্ছি ওর কাজটা যদি করে দিতেন তবে খুব উপকার হতো। কথা শেষ হতেই যুবক বলল, কি যে বলেন মিনিস্টার সাহেব, এ তো খুবই সামান্য একটা কাজ। এর জন্য মেজর ডালিমের প্রয়োজন নাই। জেনারেল জিয়া কিংবা ব্রিগেডিয়ার খালেদকে বলে দিলেই যথেষ্ট। কথা শেষ করে যুবক আমার দিকে ফিরে তার একটা ভিজিটিং কার্ড দিয়ে বলল, আমার সাথে দেখা করবেন। আপনার সামনেই জেনারেল জিয়া এবং ব্রিগেডিয়ার খালেদকে ফোন করে আপনার সমস্যার সমাধান করে দেব। তার সাহস এবং আত্মপ্রত্যয় দেখে আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম। যুবক দিব্যি আরামে বসে সিগারেট টানছিল আর কথা বলছিল। চাচার সাথে চোখাচোখি হলো। দুজনকেই কৃতজ্ঞতা এবং সালাম জানিয়ে বেরিয়ে এসে বাইরে অপেক্ষারত আইবির লোকদের বললাম, লোকটা ধুরন্ধর ঠগ। ভিতরে গিয়ে আপনারা আমাদের কর্তব্য পালন করুন। তদন্তের রিপোর্টটা আমাকে দেখাবেন। পরে তদন্তে গিয়ে দেখা গিয়েছিল যুবকের নাম ঠিকানা সবই ভুয়া। রিপোর্টে ঠিক বোঝা যায়নি সমস্ত ব্যাপারটা একটা ঠগবাজি প্রতারণা ছিল নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল। ঘটনাটি হাতে নাতে ধরা না পড়লে আমার নামে দুর্নীতির অভিযোগ রটানো যেত অবশ্যই। এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে এ ধরনের প্রতারণার ব্যাপারে সচেতন থাকার জন্য আহ্বান জানানো হয়েছিল। আমরাও বিশেষভাবে সতর্ক হয়ে উঠেছিলাম। চোখ কান খোলা রেখে চলতে হবে। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।